আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের যে মূল বই, সেই মূল বইয়ের প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বের ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের বইয়ের যে সূচিপত্রটি ছিল এবং তোমাদের যে নতুন বই সেটি দেখানোর চেষ্টা করেছিলাম, এবং সূচিপত্রে কি কি ছিল সেটি আমি তোমাদের দেখাতে চেষ্টা করেছিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো হয়তো। আর আমার ভিডিওর চাইতে তোমরা যদি নতুন বই পেয়ে থাকো তাহলে তো তোমরা নতুন বই দেখেছো। তো আমরা মূলত আজকে থেকে পড়াটা শুরু করব, এবং আমরা যে বইটি পেয়েছি সে বই আমরা পড়া শুরু করে দিব, যে কোথায় কি আছে আমরা দেখব। তো প্রথম অধ্যায়ে তোমরা আগে আমি বলেছিলাম যে প্রথম অধ্যায়ে আছে হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো চলো আমরা একটু দেখি, পড়ি যে আসলে বই কি লেখা আছে। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞা পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। আমরা আপাতত বইয়ে যেটা লেখা আছে সেটাই বলছি। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কিছু তোমাদের জন্য রেডি করেছি, সেগুলো আমরা কোনো এক সময়, ভিডিওর কোনো এক সময় আমরা সেগুলো বলবো, সংক্ষিপ্ত প্রশ্ন যখন আসবে তখন। তো এই অধ্যায়টা শেষে, অর্থাৎ এই অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের কিছু শিক্ষণীয় দিক থাকে, অর্থাৎ এই অধ্যায়টা শেষ করে আসলে শিক্ষার্থীরা কি শিখবে এই ধরনের এখানে কিছু বিষয় দেওয়া আছে। দেখো যে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে ও লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্য তা যাচাই করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। অর্থাৎ এই অধ্যায়টা 1.1, 1.2 এভাবে আছে। তো এই পুরো অধ্যায় থেকে যে বিষয়গুলো আমরা শিখতে পারবো সেই বিষয়গুলোই কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে। তো এখানে দেখো অঙ্ক পাতন 1.1-এ দেখো অঙ্ক পাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা কেউ যদি 0 থেকে 9 পর্যন্ত গণনা করতে পারি বা লিখতে পারি, তাহলে পরবর্তী যে সংখ্যাগুলো আছে আমরা সবগুলো লিখতে পারবো বা প্রকাশ করতে পারবো বা বলতে পারবো। এই বিষয়টি এখানে বলা হচ্ছে যে পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এগুলোকে অঙ্ক বলা হয়। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন এসেই যায় যে অঙ্ক কাকে বলা হয়। তখন এইটুক যদি তোমরা লিখতে পারো তাহলে হয়ে যাবে। অঙ্কের সংজ্ঞাটা আর অন্যভাবে দেওয়া যায়, আমরা পরবর্তীতে নোট আকারে যখন তোমাদেরকে বলবো তখন দেখাবো। আবার এগুলো সংখ্যাও, অঙ্ক যেমন সংখ্যাও, 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আরেকটা প্রশ্ন যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। তখন আমরা যদি এইভাবে বলি যে মানে গণিতকে, অর্থাৎ অঙ্ককে লিখে প্রকাশ করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়,
তার শূন্য ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এটুকু যদি কেউ লেখে যে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সার্থক বলতে আমরা বুঝবো যে যার মান আছে, শূন্যরও মান আছে, কিন্তু এমনি যদি শুধু শূন্য থাকে তাহলে শূন্যের পরে শূন্য দিতে থাকলে কিন্তু এখানে শূন্যই বোঝাবে। এই জন্য আমরা শূন্য বাদ দিয়ে শূন্যকে সার্থক অঙ্ক আমরা বলবো না। এখানে 9 পর্যন্ত সার্থক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। তাহলে এখানে আরেকটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি যে অঙ্কপাতন কাকে বলে। অর্থাৎ কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অর্থাৎ অঙ্ক দিয়ে কোনো সংখ্যা লিখলে যে সংখ্যাটা আমরা পাবো সেটাই অঙ্কপাতন। তো অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত পরে জানতে পারবো। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপ কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ বৃদ্ধি পায়। আসলে তোমরা পঞ্চম শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে স্থানীয় মান যে নির্ণয় করেছিলে বা স্থানীয় মান যে বের করেছিলে, এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে এবং এখানে আলোচনা করা হচ্ছে। তোমাদের কাছে একটু এই বিষয়টা, তোমরা অঙ্কগুলো পারো এবং অঙ্কগুলো বুঝো, এটা একটা আলোচনার মাধ্যমে তোমাদেরকে বোঝানো হচ্ছে। একটু বুঝতে একটু সমস্যা মনে হতেও পারে তোমাদের কাছে, তবে এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছি, শিখে উঠে গেছি, তাহলে আমাদের একটু বুঝতে হবে। বোঝার চেষ্টা করলেই তোমরা বুঝতে পারবে। তো আমরা স্থানীয় মান যেটা বের করি, প্রথমে একক যে সংখ্যাটা থাকে আমরা একক লিখি, তারপরে লিখি দশক, তারপরে লিখি শতক। এই যে আমরা একক, দশক, শতক লিখি, সেটাই এখানে লিখে আলোচনার মাধ্যমে বলা হচ্ছে যে বাম দিকে সরে গেলে, অর্থাৎ একটার পর একটা বাম দিকে চলে গেলে প্রত্যেকটা 10 গুণ করে বাড়ছে। অর্থাৎ কি একক, তারপরে কি দশক, তারপরে কি শতক, অর্থাৎ একের পরে 10, তারপরে 10 গুণ, আবার 10 গুণ, তাহলে 10 10 100, এইভাবে যাচ্ছে। তো যাই হোক, সংখ্যা ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই সংখ্যার স্থানীয় মান বলা হয়। দেখো, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333, অর্থাৎ 333 সংখ্যাটির সর্বডানের 3-এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় 3-এর স্থানীয় মান যথাক্রমে 30 এবং 300, অর্থাৎ 10 গুণ যে আমরা বললাম, 3 তো একক 3, 3-এর পরের যে সংখ্যাটা সেটা কি 10 গুণ, তাহলে 3 10 30, তারপরেরটা হলো 30-এর 10 গুণ, অর্থাৎ 30 10 কত 300। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মানে একই থাকে। অর্থাৎ 3 কিন্তু 3ই আছে, এটা তার স্বকীয় মান, কিন্তু সে স্থান পরিবর্তন করলে যখন যে জায়গায় বসতেছে তখন তাকে সেই জায়গায় বা সেই জায়গার মান দেওয়া হবে বা সেই জায়গার মান প্রকাশ করবে। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে আমাদের সমাজে বা আমাদের স্কুলে, আমাদের দেখো এখানে প্রধান শিক্ষক যে চেয়ারটিতে বসে সেই চেয়ারটি কিন্তু অনেক সম্মানিত। তাহলে কি বলবো এখানে, যে এখন প্রধান শিক্ষকের নিজস্ব তো একটা মান আছে, উনি তো
একজন আমাদের মতো মানুষ, কিন্তু কিন্তু তিনি কি, যে তিনি প্রধান শিক্ষক, অর্থাৎ তিনি যে জায়গায় বসেছেন ওটা হলো প্রধান শিক্ষকের চেয়ার। ওখানে যিনি বসবেন, যে যোগ্যতা নিয়ে বসবেন, তিনি প্রধান শিক্ষক, তাকে আমরা প্রধান শিক্ষক বলব। কিন্তু স্বাভাবিকভাবে কি, আমরা তো সবাই মানুষ। হ্যাঁ, আবার সহকারী প্রধান শিক্ষক যিনি বসবেন তিনি সহকারী শিক্ষক। তো যাই হোক, এইটা আসলে মানে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন বসলে বা অবস্থান ভেদে মানুষের মান সম্মান বাড়ে কমে, বা আমরা এটা স্বাভাবিকভাবে বুঝতে পারি সমাজে চলাফেরার ক্ষেত্রে যে কে কোন পর্যায়ের মানুষ। তো এরকম অঙ্কের ক্ষেত্রেও দেখো যে নিজস্ব মান, অর্থাৎ অঙ্ক তো 3 তো 3ই, বা 4 তো 4ই, বা 1 তো 1ই, 2 তো 2ই, কিন্তু সে যখন স্থান পরিবর্তন করছে, অর্থাৎ যেই জায়গাটাতে বসানো হচ্ছে ওই জায়গার একটা নির্দিষ্ট মান থাকবে, অর্থাৎ স্থানীয় মান থাকবে, সে কোথায় আছে, কোন জায়গায় বসে আছে। হ্যাঁ, আমরা সমাজে মহান আল্লাহ তাআলাই কিন্তু আমাদেরকে ছোট বড় করে তৈরি করেছে, এটা কাউকে অসম্মান করার জন্য বলছি না। তো আমরা সবাই মানুষ, মানুষ হিসেবে আমরা সবাই সমান, সবারই নিজস্ব একটা মান আছে, কিন্তু যখন যে জায়গায় আমরা কাজ করতেছি, যে জায়গায় আছি, তার সেই অবস্থানটা অনুযায়ী তার মান সম্মান নির্ভর করে, বা তার চারিত্রিক গঠন, তার সব কিছুই নির্ভর করে। তো অঙ্কের ক্ষেত্রেও ঠিক সেরকম নিজস্ব মানটা ঠিকই থাকবে, এবং তার স্থান পরিবর্তন করার জন্য তার এই মানটা পরিবর্তিত হবে। তো আমরা আজকে এই দ্বিতীয় পৃষ্ঠার এই যে 1.2 এর আগ পর্যন্ত আমরা একটু দেখলাম। তো আজকে এ পর্যন্তই থাক। আমরা পরবর্তীতে এইখানে দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি, সংখ্যা গঠন যে রীতি আছে, সেই রীতি নিয়ে আমরা আলোচনা করব, এবং পর্যায়ক্রমে আমরা যে সমস্যাগুলো পাবো সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং এগুলো বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পারবে, আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপরও বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি পুনরায় বোঝানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।